শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। সংসদ অধিবেশন চলছে সরকারি দল এবং বিরোধী দলের যুক্তি পাল্টা যুক্তি, তর্ক বিতর্ক। প্রাণবন্ত সংসদ, কিন্তু জনগণের মাঝে স্বস্তি নেই নানা কারণে। জ্বালানি সংকট রয়েছে, হামের প্রভাব কোনোভাবেই কমছে না। পাশাপাশি নিত্যপণ্যের যে মূল্য, সেগুলো নিয়েও অভাব অভিযোগ রয়েছে। সংসদে সে নিয়ে কতটা কথাবার্তা হয়েছে সেগুলো সচেতন মহলে আলোচনা আছে। সঙ্গত কারণে আমরা আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি বিরোধিতার খাতিরেই বিরোধিতা নাকি যৌক্তিকতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন BanglaNews24.com-এর সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে। তথ্য উপদেষ্টা, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাগবে 40 লাখ ফ্যামিলি কার্ড। সরকারি নানা উদ্যোগের পর দুর্ভোগ কমছে না গ্রাহকদের। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি বিচার কাজ চলবে সুপ্রিম কোর্টে। সংসদের সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দিতে সরকার ও বিরোধী দলের একমত। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা 53 প্রার্থীর। 3 মাস অন্তর সম্পাদকদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। উদার গণতন্ত্রের পথে হাঁটলে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি নওয়াবের। এবং শান্তি চুক্তি না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকার জন্য বড় চমক অপেক্ষা করছে, পাল্টা সতর্কবার্তা গালিবাফের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন দর্শক। এবারে আমরা মূল আলোচনায় যাব। প্রথমেই আমরা যাব ফয়সাল মাহমুদ শান্ত। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা যে আলাপটি আজকে করছিলাম, যে দেশে নানা ইস্যু রয়েছে, সংসদে এগুলো নিয়ে বিরোধী দল কতটা আলোচনা করছে বা সেই আলোচনাগুলো কতটা সোচ্চারভাবে করছে সেই আলাপ আছে। আর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের এই কয়দিনের যে কার্যক্রম, তাতে বিরোধী দল বিরোধিতার মতো তেমন কিছু খুঁজেও পাচ্ছে না। আপনার কাছে বিষয়গুলো শুনব। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না কোনো কারণে। আপনি একটু আরেকবার চেষ্টা করুন। আমরা স্টুডিওতে আসি, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। এরপরে আমি আবার আসব আপনার কাছে। আমরা একটু স্টুডিওর আলোচনা শুনে তারপর আসছি আপনার কাছে। জনাব শরীফুজ্জামান শরীফ, যে প্রশ্নটি করছিলাম, সরকার বিরোধী দলের যে আলোচনা সংসদে শুনছিলাম, সেই সংসদের আলোচনায় কতটা খুব জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার আলোচনা হচ্ছে, কিংবা কতটা খুব সেই আলোচনাগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই বলছেন জুলাই সনদ বলি কিংবা সংবিধান সংস্কার বলি, সেই আলাপে যতটা সোচ্চার বিরোধী দল, ততটা সোচ্চার নয় জনগুরুত্বপূর্ণ নানা বিষয় যেগুলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথে আলোচক সবাইকে শুভেচ্ছা। অনেক দিক থেকে এবারের যে সংসদটা গঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা এই যে টেলিভিশনে আলাপ করছি সংসদের কার্যক্রম নিয়ে, এর ভেতর থেকে বোঝা যায় যে জাতীয় সংসদটা গান বাজনার জন্য বিখ্যাত হয়ে পড়েছিল, কাউকে খুশি করার জন্য জারি সারি গান গাওয়ার যে, এবং এর ভেতর থেকে মানুষের যে অনাগ্রহ ছিল তার বিপরীতে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে যে সংসদে আসলে কি হচ্ছে। এবং আজকে আপনি মাননীয় স্পিকারের একটা বক্তব্য যদি দেখেন, ভেতরে একেবারে পেছনের সারিতে কেউ একজন বসে ওষুধ খাওয়ার জন্য পানি খাচ্ছিলেন এবং তিনি স্পিকারের নজরে পড়েছেন এবং স্পিকার তাকে এটার জন্য এক ধরনের ভৎসনা করেছে। তার অর্থ হচ্ছে যে পার্লামেন্টটাকে একটা অর্থবহ জায়গায়, সেটি আলোচনায় বলেন আচরণে বলেন, একটা গুণগত পরিবর্তনের চেষ্টাটা হচ্ছে। এবং
এই চেষ্টাগুলোর কারণে পার্লামেন্টের প্রতি মানুষের আগ্রহের জায়গাটা ক্রমশ তৈরি হচ্ছে। সুতরাং সেই কারণে আমরা অবশ্যই পার্লামেন্টের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই কারণে আলোচনা করব যে এই পার্লামেন্টটা পরিচালিত হয় পাবলিকের টাকায়। জাতীয় সংসদের 1 মিনিট অধিবেশন যদি চলে 2,72,000 টাকা খরচ হয় রাষ্ট্রের। এই টাকাটা জনগণের টাকা। একজন পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব কি? 3টি দায়িত্ব। প্রথমত আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখা, সেকেন্ড হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা যখন প্রয়োজন হয়, আর তৃতীয়ত হচ্ছে লোকাল যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির সঙ্গে সরকারের ইনিশিয়েটিভগুলোর একটা সংযোগ তৈরি করে দাও। এবং পার্লামেন্টের ভেতরে তারা পাবলিক ইন্টারেস্টে কথা বলবে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এবার পার্লামেন্টে যারা আছেন, আপনি খেয়াল করে দেখবেন নানা রঙের, নানা বর্ণের, নানা দলের মধ্যে বিভক্তি থাকলেও এদের মধ্যে ফিলোসফিক্যালি একটা সংযোগ আছে, মিল আছে, একটা ঐক্য আছে এবং দীর্ঘদিন কিন্তু তারা একটা জোটবদ্ধ হয়ে একসাথে একটা রাজনীতি করেছে। এবং আওয়ামী লীগের বিপরীতে যে ধরনের ঐক্যটা, সেই ঐক্যটা কিন্তু তারা একসাথে করেছে, একজন আরেকজনের প্রতীক নিয়ে করেছে, নিজেরা বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে, আবার এখন কখনো কখনো মানুষের নানা ইস্যুতে বিরোধিতা করছে, আবার কখনো কখনো এক জায়গায় আসছে। তবে আমার ধারণা যে বিরোধের যতটুকু জায়গা আপনি দেখেন, এটাকে আমার কাছে মানে দীর্ঘমেয়াদী বিরোধ, নীতির বিরোধ, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এটা এক ধরনের কৌশলগত বিরোধ। কারণ ওই যেটা বললাম যে যারা বিএনপির সাথে জামাতের ইউনিটি, ঐক্য, সখ্যতা, এটা কিন্তু আমরা বিভিন্ন সময় জানি, একজন আরেকজনের প্রতীক নিয়ে নির্বাচন করার পর্যন্ত এই জায়গায়। আবার এই সময়কালে তাদের যে আলাপ আলোচনা, আপনি পার্লামেন্টের বিষয়টি বলেছেন, আমি সরাসরি সেখানে চলে যাই। 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে 2টো পার্ট ছিল। একটা পার্ট হলো গণভোট, আর একটা পার্ট হচ্ছে দেশের আর্থসামাজিক পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রাখবে। একটা ম্যানিফেস্টো দিয়েছে, ইশতেহার দিয়েছে। সেই ইশতেহার দেখিয়ে বলেছে যে আমাদেরকে যদি ভোট দেন, বিএনপি বলেছে আমি ফ্যামিলি কার্ড দিব, আমি কৃষক কার্ড দিব, আমি আমার ইকোনমিতে এই জায়গায় চেঞ্জ আনবো, আমি আমার ইন্টারন্যাশনাল রিলেশনে এই জায়গায় চেঞ্জ আনবো। আপনি জামাতের জায়গায় যদি যান, জামাত 26টা পয়েন্টকে সামনে রেখে তারা কতগুলো আর্থসামাজিক পরিবর্তন, সংসদের ভেতরে আচরণগত কতগুলো পরিবর্তন, জুলাইয়ের যে স্পিরিটটা ছিল তার প্রতি একটা কমিটমেন্ট, এই জায়গাগুলো তারা দেখিয়েছে। এখন এই সময়কালে এসে পার্লামেন্টটা যদি আপনি দেখেন, আমার অবজারভেশনটা হচ্ছে সরকারি দল, আমরা সাধারণত সমালোচনাটা হওয়া উচিত সরকারি দলের, কিন্তু অবস্থা এবং প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে আমরা না চাইলেও সরকারি দলেরও আলোচনা সমালোচনা করতে হয়, বিরোধী দলের আলোচনা সমালোচনা করতে হয়। কেমন? কারণ হচ্ছে যে সাধারণত সরকারি দল চেষ্টা করে তার যে ব্যর্থতাগুলো আছে, তার যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলো কিভাবে কার্পেটের নিচে লুকিয়ে রাখা যায়। আর বিরোধী দলের কৌশল থাকে কার্পেটের ভেতর থেকে সেগুলো টেনে বের করে পাবলিককে দেখানো, ডেমনস্ট্রেট করা যে এই যে দেখো যে প্রতিশ্রুতিগুলো সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না। আমরা সরকারের অনেকগুলো জায়গায় সমালোচনা করতে পারি, সরকারি দলেরও সমালোচনা করতে পারি এবং করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গতকালকে দেশে 7 জন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে দেশের 2 জায়গায় একই দিনে। বাংলাদেশ তো কেঁপে ওঠার কথা, অথচ আপনি সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার মনে হয় না যে এটা নিয়ে তাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে। এই যে জ্বালানি তেল আমাদের সারা পৃথিবীতে, এটি বিএনপির জন্য দায়ী, এটা আমি বলবো না, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং এই ইস্যুর অনিবার্য পরিণতি আমরা ভোগ করছি। বিএনপি যখনই পাওয়ারে আসে তখন এই রকমের একটা ঝামেলা তার উপরে এসে পড়ে এবং সেই ঝামেলাটা মানে এমন ঝামেলা শহর কেন্দ্রিক না, একেবারে গ্রামের প্রান্তিক মানুষ পর্যন্ত যায়। কৃষক, জ্বালানি, একেবারে গরিব মানুষ, তার কাছ পর্যন্ত পৌঁছে যায়। তো পার্লামেন্টে আসলে কি দায়িত্ব পালন করবে, এটি নিয়ে আলোচনা করলে কি সমাধান হবে না, কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমি কতগুলো পদক্ষেপ নিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমি যেটা দেখছি, সরকারের পদক্ষেপগুলো মানুষের জীবনে প্রভাব ফেলছে না। আপনি দাম বাড়াচ্ছেন, সকালে আপনি বললেন যে আমার এখানে সাফিসিয়েন্ট মজুদ আছে, সন্ধ্যাবেলায় বললেন যে জ্বালানির ঘাটতির কারণে দাম বাড়াতে হচ্ছে।
এপ্রিলের মধ্যে দাম বাড়াবো না, এটি বললেন। তার ঘণ্টাখানেক আগে 60 দিনের মধ্যে 7টা আপনি আপনার সাকসেস স্টোরি বললেন। তার মধ্যে একটা স্টোরি হচ্ছে আমি জ্বালানির দাম বাড়াইনি, তার 1 ঘন্টা পরে আবার বাড়িয়ে দিলেন। অর্থাৎ পুরো ব্যাপারটার কাছে আমার কাছে মনে হয় যে সরকারের আন্তরিকতা থাকার পরেও তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ডিসিশন, এই জায়গাগুলোতে সরকার এক ধরনের তালগোল পাকিয়ে ফেলেছে। আর বিরোধী দল এই জায়গাটায় তার পুরো আলোচনাটাই হচ্ছে ওই যে গণভোট সংস্কার জুলাই, এইটাকে কেন্দ্র করে। জি, এইটাকে কেন্দ্র আমি এই জায়গাটা মানুষের জীবনের শুনে যে আসি সংকট, একটু। আমরা আমি এরপরে আমি ওই জায়গাগুলো তুলব। জি প্লিজ। আমি একটু জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফয়সাল মাহমুদ শান্ত রয়েছেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। শান্ত, শুনছিলেন আপনি শরীফুজ্জামান শরীফ যে বিষয়টি বলছিল, আমি আর বিস্তারিত প্রশ্ন করতে চাই না, আপনি সেই প্রসঙ্গেই আলাপ করবেন। আশা করি আমাকে শুনতে জি, পাচ্ছেন। এখন আমি স্পষ্টই শুনতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন, দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে। সত্যিকার অর্থেই আমরা খুব অল্প সময় হয়েছে সংসদ গঠন হয়েছে এবং তার মধ্য দিয়ে শরীফ ভাই ঠিকই বলেছেন যে আমাদের দীর্ঘদিনের লড়াইয়ে যারা একসাথে একটা লড়াই করেছে, একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার অবস্থান করছে, কিন্তু আমি মনে করি বিরোধী দল খুব প্রিসাইসলি এইখানে এসছে এবং আবার কিছু জায়গায় সহযোগিতার প্রয়োজন সহযোগিতাগুলোও করছে। সরকার দল কিংবা ট্রেজারি বেঞ্চ যেটা বারবার বলার চেষ্টা করছে যে সরকার দল বিরোধী দল শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে, এটা একেবারেই অমূলক। এটা হচ্ছে নিজেদের দুর্বলতা ঢাকার জন্য। আমি একটু উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে আমরা যেটা বারবার বলে এসেছি, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা চেয়েছি যে সরকারকে 1 মাসের মধ্যেই সরকার ইকোনমিক্যালি ব্যর্থ কিংবা হচ্ছে জনজীবনকে গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছে, এই বাক্যগুলো আমরা সরাসরি বলতে চাই না, কারণ আমরা সরকারকে সময় দিতে চেয়েছি, সহযোগিতা করতে চেয়েছি। আবার পাশাপাশি সরকারের যে সমস্ত জায়গাগুলোতে ব্যর্থতা রয়েছে, যেমন ইরানের বিরুদ্ধে একটা বিবৃতি দেয়া এবং ইসরায়েলি হামলাকে অ্যাকনলেজ না করার কারণে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী থেকে তেল ছাড় কিন্তু এই সরকার পায় নাই, এই জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা বিরোধী দলগুলো বিরোধিতা করছে। আবার সরকার পুরো জায়গাতে এই ইকোনমি গত 17 বছরে যে ডাউনফল হয়েছে, বিগত 17 মাসে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকার কারণে ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে, এই জায়গাগুলো সব দায় আমরা আবার ঢালাও ভাবে বিরোধিতা করার জন্য সরকারকে দিতে চাই নাই। সেই জায়গা থেকে আমরা জ্বালানি কিংবা হচ্ছে সরকারের পলিসিগুলো নিয়ে আমরা প্রশ্ন তোলা শুরু করেছি, এফেক্ট যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা আরো সময় দিয়ে দেখতে চাচ্ছি। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে সরকারের কিছু রাষ্ট্রের কাঠামোগত যে নীতিগুলো রয়েছে, সেই নীতিগুলোর ক্ষেত্রে বিরোধী দল খুব জোর দিয়ে বিরোধিতা করেছে। এখন মনে হতে পারে যে যেগুলো নীতিগত আইন কিংবা হচ্ছে গণভোট কিংবা হচ্ছে আমাদের যে সংস্কারের জায়গাগুলো, সেগুলোতে বিরোধী দল যতটা সোচ্চার, ততটা সোচ্চার সব বিরোধী দলকে আসলে রাষ্ট্রের অর্থনীতি কিংবা হচ্ছে স্ট্রাকচারাল ইস্যুতে দেখা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমরা মনে করি গুম কমিশনের গুম প্রতিরোধ আইন পাশ করার জন্য আপনার ইকোনমিক কোনো ধরনের কোনো জটিলতা এই মুহূর্তে নাই। যেইগুলোতে ইকোনমিক জটিলতা নাই কিংবা যেইগুলোতে শুধুমাত্র সদিচ্ছা কিংবা পূর্ববর্তী কমিটমেন্ট রক্ষা করার বিষয়, সেইগুলো যখন আপনি ভঙ্গ করছেন, তখন আমরা সরকারের একটা ব্যাড ইন্টেনশন আমরা এখানে লক্ষ্য করি, সেটার আমরা শক্ত প্রতিরোধ করছি। পাশাপাশি যেহেতু তেল, বিশেষ করে জ্বালানি সংকটটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট, এটার উপরে শিক্ষা প্রভাব পড়েছে, এটার উপরে মার্কেটের প্রভাব পড়েছে, এটার উপরে মানুষের জীবনযাপনের প্রভাব পড়েছে, এটার ক্ষেত্রে আমরা দুটো জিনিসই কনসিডার করছি। একটা হচ্ছে সরকারের মন্ত্রীদের এবং পলিসি মেকারদের ব্যর্থতা, আন্তর্জাতিক কূটনৈতিক ব্যর্থতা, পাশাপাশি বৈশ্বিক একটা সংকট রয়েছে। আমরা দুটি জিনিসকে অ্যাড্রেস করে আমরা প্রথমে বলেছিলাম যে সরকারকে সত্যবাদী হওয়ার জন্য, কিন্তু আমরা দেখেছি সরকার খুব আয়োজন করে একটা মিথ্যার পিরামিড দাঁড় করিয়েছে। সরকারের একজন বলছে তেল কোনো সংকট নাই, আরেকজন বলছে তেলের দাম অনিবার্যভাবে বাড়বে, আরেকজন বলছে তেল কোনো ধরনের সংকট নাই, আগামী বহুদিন চলবে। আবার দেখছি আমরা দাম বাড়াচ্ছে, আবার সরকার বলছে আমরা দাম বাড়াই নাই, সব দেশে দাম বাড়ছে। এই যে সরকার একের সাথে অপরে কন্ট্রাডিক্ট করছে, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সরকারের যারা যেখানে বসেছে তাদের সেই ধরনের যোগ্যতা নাই অথবা সদিচ্ছা নাই যে পুরো বিষয়টাকে অ্যাকোমোডেট করে আসলে প্রবলেমটা কোথায়। যদি সত্যি সত্যি একটা এক্সটার্নাল প্রবলেম হয়, এটা তো সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের নাগরিক হিসাবে আপনি, মিডিয়া, আমি, বিরোধী দল কিংবা হচ্ছে সিভিল সোসাইটি যারা আছে, সবাই মিলে সমাধান করতে হবে। কিন্তু সরকার মিথ্যা বলে এক ধরনের ধাঁধার মধ্যে যদি আমাদেরকে রাখতে চায়, তখন আমরা বুঝি যে যতটা না সমস্যা এক্সটার্নাল, যতটা না সমস্যা ফ্যাকচুয়াল, তার থেকে সরকারের এই ফলস ন্যারেটিভটা মানুষের জনজীবনে আরো বেশি নেগেটিভ ইফেক্ট ফেলছে। ফয়সাল মাহমুদ শান্ত, আপনি বলবেন, কিন্তু আমাকে একটি বিষয় বলবেন কিনা
জ্বালানির যে সংকট, এটিকে যদি আমরা একটি দুর্যোগ হিসেবে চিন্তা করি এবং একটি জরুরি পরিস্থিতি হিসেবে চিন্তা করি, সেই জায়গায় অন্যান্য যেসব দুর্যোগ থাকে, সেগুলো বন্যা পরিস্থিতি, ঝড়ের পরিস্থিতি, সেই সব জায়গায় রাজনৈতিক দলগুলো কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেভাবে একত্রিত হয়ে কাজ করে, এই জ্বালানি সংকটের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সুযোগ ছিল কিনা? কারণ আমরা দেখেছি বিভিন্ন অভিযানে যখন সরকার বলেছে তেল পর্যাপ্ত আছে, পাম্পে তেল পাওয়া যায়নি, কিন্তু যখন অভিযান পরিচালনা হয়েছে সেই সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যেখানে তেল পাওয়ার কথা না সেখানেও টনকে টন তেল পাওয়া গেছে। এখন এটি আমি আপনাকে একদম বুঝবার জন্য বলছি, যেহেতু এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম আমরা অনুষ্ঠিত হতে দেখেছি, সেই বিশ্বাস থেকে কথাটি বলা হচ্ছে যে আপনারা কি এইরকম কোনো উদ্যোগ নিতে পারতেন কিনা, কিংবা জামায়াতে ইসলামী তাদেরও একটা ছাত্র সংগঠন আছে, তারাও কি এরকম উদ্যোগ নিতে পারতো কিনা একেবারে তৃণমূল পর্যায়ে, যে তেলের সংকটটি আসলে আছে কি নেই, বা তৃণমূল পর্যায়ে কোথায় কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে, একটা শৃঙ্খলা পেট্রোল পাম্পগুলোতে সরকারি বা অন্যান্য বাহিনীর পাশাপাশি নিজেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সেই ধরনের ভূমিকা পালন করতে পারতেন কিনা, কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে আপনি যে প্রস্তাবটা করেছেন এইটা পারা যেত উইথ ওয়ান কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে একান্ত সরকার যদি এটা এই সুযোগটা দিত কিংবা এই আহ্বানটা করতো যে আসলে আমাদের এই সংকটটা তৈরি হয়েছে, অর্থাৎ সরকারকে, আমি আগেও যেটা বলেছি, সরকার যদি ট্রুথফুল না হয় তাহলে কিন্তু আমার সাথে সরকারের মুখোমুখি পজিশনটা হবে। আমরা যখন দেখেছি যে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ করে যদি ছাত্র দলকে কিংবা যুব দলকে তেল না দেওয়ার কারণে তেল পাম্পের মালিককে মারা হয়েছে, খুন করার মতো ঘটনা ঘটেছে, কিংবা হচ্ছে ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে। এখন এইখানে যদি বিরোধী দলের জায়গা থেকে যদি স্বেচ্ছাসেবী শৃঙ্খলার দায়িত্ব পালন করতে যায়, একটা এক্সাম্পল হিসেবে বলছি, তখন কিন্তু এই সরকারি দলের সাথে একটা সংঘর্ষ তৈরি হবে, কারণ তার হাতে পাওয়ার আছে কিংবা প্রশাসনকে সে নিয়ন্ত্রণ করতে চায়। সেই জায়গা থেকে সরকার যদি এটাকে সমন্বয় করে, অ্যাকচুয়াল ট্রুথটা যদি বিরোধী দলকে বলে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বলে আমার এই পজিশন, আমাকে এই জায়গায় সহযোগিতা দরকার। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আপনি বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মজুত করে, যখন তেলগুলো বন্দর থেকে ছাড় হয় তখন যে সমস্ত প্রতিষ্ঠানের কাছে যেই পরিমাণ তেল যায় সেই পরিমাণ তেল কতটুকু তারা পাম্পে ট্রান্সফার করছে, এই পুরো নিয়ন্ত্রণটা কিন্তু সরকারের কাছে আছে। সেই জায়গাগুলো যদি সরকার না চায় তাহলে কিন্তু আপনি আমি যদি এটা করতে যাই তখন হবে সরকারের। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা হয়তো বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের সময় সরকারের অপেক্ষায় থাকি না, বা আমরা নিজেরাই স্বেচ্ছায় সেগুলো করি, এই ক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভিন্ন। আপনার বক্তব্য অনুযায়ী আমি আসবো আপনার কাছেও, এবং আমাদেরকে একটা বিরতি নিতে হবে। বিরতির পর এসে আমি জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক বাংলা নিউজ 24, উনিও আছেন, আমরা ওনার কথাও শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আমরা যে আলাপটি করছিলাম সরকার এবং বিরোধী দল সংসদে আলোচনা, রাইট ট্র্যাকে আছে তারা? এই বিষয়ে একটু আগে ভাই বললেন যে এটা কৌশলগত বিরোধ না দীর্ঘদিনের লড়াই, একসঙ্গে ছিল তারা। এখন পার্লামেন্টে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা কৌশলগত কিনা, অর্থাৎ পাতানো খেলা কিনা, এরকম একটা বিষয় উনি বলতে চাচ্ছে না। কিন্তু নির্বাচনটা তো ওরকম হয়নি, নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হয়েছে। এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমেই সংসদ গঠিত হচ্ছে, এই জন্য আমার কাছে মনে হয় না যে এটা কৌশলগত বিরোধ। বরং নির্বাচনের আগে থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে জামাত ইসলাম বাংলাদেশ নির্বাচন পেছানোর জন্য নানা কৌশল অবলম্বন করেছিল। অন্যদিকে বিএনপি বারবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছিল, এবং আপনার মনে আছে যে 25 সালের 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করেন, এবং তারপরে উনি বললেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। আমরা ওই সময় ধরে নিয়েছিলাম যে নির্বাচনটা 15 ফেব্রুয়ারির আগেই হবে, এবং সেই হিসেবে আমরা দেখলাম পরবর্তী সময় 12 ফেব্রুয়ারি নির্বাচন। এবং এই নির্বাচন হবে না, নির্বাচন পোস্টপন্ড হয়ে যাবে, কোনো মানে অনেক প্রচারণা ছিল যে ভোট আসলে নির্বাচনের আগেও এই প্রচার, এবং মানে 3 দিন আগেও এই প্রচারণা, এবং এই প্রচারণার সঙ্গে জামাতের সম্পৃক্ততা ছিল বলে অনেকে বলে থাকে। ফলে ভোটটা পাতানো ভোট হয়নি, ভোটটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছে, এবং ভোটের রেজাল্টের দিনও যে টান উত্তেজনা আমরা দেখেছি, এবং সেখানে বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিনের যে বন্ধুত্ব, সেই সখ্যতা কিন্তু ভেঙে যায়, যে বিরোধটা তীব্র আকার ধারণ করে, এবং কাদা ছোড়াছড়ি চরম পর্যায়ে। বিরোধী দল এখন জামাত ইসলাম, তখন ধরেন যে দুটো দলই ক্ষমতার লড়াই যুক্ত ছিল,
ক্ষমতার লড়াইয়ে জামাত একটু পিছিয়ে গেছে বলে এখন বিরোধী দল। এদেরই সহযোগী যে এনসিপি, তার যে একজন প্রার্থী ছিলেন মির্জা আব্বাসের আসন থেকে, তার আচার ব্যবহার, তার কথাবার্তা, যে ধরনের অশোভন কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা ছিল, খুব মানে মেনে নেওয়ার মতন ছিল না ভদ্র সমাজে। কিন্তু ওটাকে ওরা কৌশল হোক বা আর্ট হোক একটা নিয়েছিল, যেটা আসলে মেনে নেওয়া যাচ্ছিল না। যাক, সেই নির্বাচনের ফলাফল আমরা তার আসন নির্বাচনও দেখলাম এবং সারা বাংলাদেশের ফলাফল দেখলাম। ওই বিরোধটা কিন্তু মিটে যায়নি। বিরোধটা মিটে যায়নি কেন? বন্ধু যদি শত্রু হয়ে যায়, ঘরের সব খবর জানে, তখন সেই শত্রুতা মারাত্মক রূপ নেয়। আচ্ছা, এবং সেই কারণে মেটে না। আর এখানে সবচেয়ে বড় শত্রু যে, এই দুই দলের প্রধান শত্রু হচ্ছে আওয়ামী লীগ। সে এখন তার সত্তা নিষিদ্ধ হলেন এবং সেই নিষিদ্ধ সত্তা হওয়ার আইনটি কিন্তু এই পার্লামেন্টে পাস হয়েছে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস আইন করেছিলেন বা একটা আদেশ জারি করেছেন, সেটা এখন পার্লামেন্টে আইন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে পাশ করা। আপনি বলতে পারেন যে বিচারের বিষয় ছিল, বিচার হওয়ার আগেই নিষিদ্ধ হয়ে গেল, অর্থাৎ ওটা ছিল নির্বাহী আদেশ, আর এবার পার্লামেন্টে আইনের কার্যক্রম নিষিদ্ধ হলো। তো আমরা এই আওয়ামী লীগবিহীন পার্লামেন্ট কিন্তু বহুদিন বাংলাদেশের মানুষ দেখেনি। এবং জামাত ইসলাম মতন একটি রাজনৈতিক দল, বিরোধী দল, তাদের পার্লামেন্টারিয়ান এখন যারা আছেন তারা অতটা দক্ষ না। অন্যদিকে বিএনপির যারা দক্ষ পার্লামেন্টে, তারাও পার্লামেন্টে নেই। এই ক্ষেত্রে এক ধরনের শূন্যতা দেখা যাচ্ছে আমার মনে হয়, এবং সেই শূন্যতার কারণে হয়তো পার্লামেন্ট জমতেছে না। পার্লামেন্টের যে আলোচনা, তর্ক বিতর্ক, বিরোধিতা, এগুলো যে জমে ওঠার বিষয়, যে কৌশল, সেই সব দক্ষ পার্লামেন্টারিয়ান কিন্তু নাই। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী নাই, সুরঞ্জিত সেনগুপ্ত নাই, ব্যারিস্টার মওদুদ আহমেদের মতন লোক নেই, কিংবা বি চৌধুরীর মতন, তোফায়েল আহমেদের মতন লোকরা নেই। তারপর এই যে যারা আমরা যাদেরকে অনেক আগে থেকে চিনি যে তারা পার্লামেন্টারি হিসেবে দক্ষ, রাজনীতিবিদ হিসেবে দক্ষ, এখন একজন মানুষ মাঠের রাজনীতিতে দক্ষ হতে পারলেই পার্লামেন্টে দক্ষ হবে তা না। যেমন আমরা দেখেছি যে স্পিকার বলেছেন সেদিন যে হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে যে শাহবাগের মোড় আর পার্লামেন্ট তো এক না, আপনি তো একভাবে কথা বললে হবে না। অর্থাৎ এখানে একটা কালচারও আছে, সেই জায়গায় একটা গ্যাপ আছে বলেই আমার কাছে মনে হয় যে এই উনি বললেন যেটা কৌশলগত বিরোধ, আমি এটা মনে করি সত্যি বিরোধ। কারণ বিএনপি আর জামাতকে মেনে নিচ্ছে না, আর যেটা বিএনপিকে ঘায়েল করার জন্য জামাত যে কৌশলটা নিচ্ছে, সেটা হচ্ছে সেই সময়কার সংস্কার করার বিষয়টি, যেটা বিএনপি বলেছে যে আমরা করব, জুলাই সনদ বাস্তবায়ন করব। বিএনপি কিন্তু তারেক রহমান পরশুদিনও একটা মিটিংয়ে বলেছেন যে আমরা তো জুলাই সনদের যে আমাদের যে প্রতিশ্রুতি, আমরা যে দক্ষিণ প্লাজায় যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা এখানে সই করেছি, তার দাঁড়ি কমা সেমিকোলন ছিল, আমরা কোনোটা থেকে সরব না। আমরা যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটাও যেমন আমরা মনে রেখেছি এবং সেটা পরিপালন করব, ঠিক যেটা আমরা পক্ষে ছিলাম সেটা। অর্থাৎ উনি মেসেজ দিলেন যে আমরা যে বিষয়গুলো আমরা সম্মত ছিলাম সেইগুলো আমরা বাস্তবায়ন করব। অন্যদিকে জামাত ইসলাম বা এনসিপির প্রচারণা এমন হচ্ছে যে বিএনপি বাস্তবায়ন করবে না, এই কথা কিন্তু এই প্রচারণার কাছে বিএনপি হেরে যাচ্ছে। এই প্রচারণা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে, এই প্রচারণা কিন্তু মিডিয়ায়, যেটা আসলে সঠিক না, যেটা তারেক রহমানের বক্তব্য আমরা বুঝছি। বিএনপি বরাবরই এমনই একটি রাজনৈতিক দল যার প্রচারণার কৌশলটা খুব দুর্বল থাকে, কিন্তু ভোটের মাঠে গেলে সে জেগে ওঠে অন্যভাবে, অন্য চেহারায় আবির্ভূত, যেটা আমরা এবার নির্বাচনে দেখলাম। ভোটের আগে ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যেন ক্ষমতায় চলে যাচ্ছে জামাত বিশাল আকারে, বা বিএনপির তারেক রহমানের কথা পড়লে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এমন ক্যাম্পেইন হতো, কিন্তু মানুষ কিন্তু ভোটটা ধানের শীষে দিয়েছে ম্যাক্সিমাম লোক। আর রাজনৈতিক দল হিসেবে তো বিএনপির শেকড় অনেক গভীরে চলে গেছে। ফলেই যেটা বলা হচ্ছে যে, আপনি যেটা প্রসঙ্গে আবারও ফিরে আসি, যে কৌশলগত বিরোধ নয়, বিরোধটা আসলে সঠিক এবং এই বিরোধটা পার্লামেন্টের দরকার, এই বিরোধটায় মানুষের অধিকারের কথা বলুক, কিন্তু যে সমস্যাগুলো সামনে আনা দরকার, তেলের সংকট নিয়ে যে বিষয়টা, বৈশ্বিক সংকট, এটা আমরা জানি যে বাংলাদেশ শুধু তেলের লাইন বাংলাদেশে না, শ্রীলঙ্কায়, ভারতে, পাকিস্তানে, নেপালে, সব জায়গায় আছে। সেইগুলো যদি আমরা নজরে আনি তাহলে দেখবো যে এটা আমাদের জাতীয় সংকট, এটা কিন্তু আন্তর্জাতিক সংকট। হরমুজ প্রণালীতে ইরানের যে নিষেধাজ্ঞা, যে মানে জাহাজ চলাচলে যে বাধা নিষেধ, তার প্রভাব বাংলাদেশে সরাসরি পড়েছে। বাংলাদেশে না, সারা পৃথিবীতেই পড়ছে, এবং সারা পৃথিবীতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যুদ্ধের কারণে একটা গভীর সংকটে কিন্তু পৃথিবী চলে যাচ্ছে।
তো সেটা পার্লামেন্টের যে বিষয়গুলো আপনি যেটা বলছিলেন, পার্লামেন্টের মানুষের কি চায়, মানুষ সংস্কার এটা চাই বটে, নীতি নির্ধারক চায়। আমাদের মতন মানে সাংবাদিক, উকিল, ডাক্তার বা যারা সুশীল বলে দাবিদার, সে যারা এসি রুমে বসে থাকে, তারা এটা নিয়ে বেশ মজা করে গল্প করতে পারে, কিন্তু মানুষের যে লোকটা কিনে খায়, মানুষ যে লোকটার চাল কিনতে হয়, তেল কিনতে হয়, ডাল কিনতে হয়, আটা কিনতে হয়, নুন কিনতে হয়, প্রতিদিন রুটি রুজি তার চাহিদা হচ্ছে খাদ্যের চাহিদা, তার লড়াইটা খাদ্য সংগ্রহের লড়াই। পিঁপড়ে যেরকম লড়াই করে খাদ্য, একজন মানুষ, বাংলাদেশের মানুষ, তৃতীয় বিশ্বের এই দরিদ্র দেশের মানুষের লড়াইটা কিন্তু খাদ্যের জন্য, রুটির জন্য, ভাতের জন্য। সেই কথাটা কিন্তু পার্লামেন্টে খুব কম আসছে, ফলে ওই জায়গাটাই আলোচনাটা কম বলে আমার মনে হচ্ছে যে জমতেছে না। গাড়ির আলোচনা আসছে, গাড়ির আলোচনা, হ্যাঁ আপনি এটা খুব ভালো কথা বলেছেন। বাড়ির বসবো কোথায় সেই আলোচনা আসছে, উপজেলায় যে আমরা বসবো। এখন ধরেন যে আমরা এর আগে দেখলাম যে খুব আদর্শিক কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, যে আমরা গাড়ি নেব না ইত্যাদি। সেটা আমরা আজকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসছে, উনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমাদের জনগণের কাছে যেতে গেলে গাড়ি থাকা লাগে। হ্যাঁ, গাড়ি তো উনি নিতেই পারেন, শুল্কমুক্ত গাড়ি কেন, নিজের টাকায় কিনে নিক, তাই না? না, সে ব্যাপারে তার একমত হয়েছে। হ্যাঁ, তো সেটা ঠিক আছে, কিন্তু এখন গাড়ির প্রয়োজনীয়তা, কিছুদিন আগে বললেন যে আমি গাড়ি ব্যবহার করবো ইত্যাদি ইত্যাদি বললেন না, এখন আবার গাড়ি লাগে। আবার উপজেলা চেয়ারম্যানের, উপজেলা যিনি পরিষদের চেয়ারম্যান হবেন, তার পাশে তাকে বসতে হবে। হ্যাঁ অবশ্যই, পার্লামেন্টেরিয়ানের কাজকে আইন প্রণয়ন করা আর এলাকার উন্নয়নের কাজ করবে উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেই উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্য সহযোগিতা করবে। সহযোগিতা কি, পার্লামেন্ট এসে বলবে এই প্রয়োজন আমার এই এলাকার জন্য, এটা প্রয়োজন, পার্লামেন্টের সাথে অনুমোদন করার পরে সেটা সেই জায়গায় বরাদ্দ চলে যাবে। কিন্তু এই কাজটা এক্সিকিউট করবে কিন্তু উপজেলা চেয়ারম্যান, হওয়া উচিত ছিল তাই, কিন্তু সেটা হয় না। ফলে আগামীতে থাকে, ঠিক, হ্যাঁ তদারকি থাকে, এতে ধরেন যে কেউ অনুগত সহচর হয়ে যায়, আবার বিরোধ তীব্র হয়, দুটো ঘটনা ঘটে। আর আমি আসবো আবারও একটু শুনে আসি। জনাব শরীফুজ্জামান শরীফ, সার্বিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বলবেন, পাশাপাশি আজকে মহিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেই বিষয়েও একটু আলোকপাত করবেন। কেমন দেখলেন, বিভিন্ন দলেরই মধ্যে নমিনেশন দিয়েছে তাদের প্রার্থীদের, সেই বিষয়টিও একটু আলোচনা করবেন। ধন্যবাদ। মিন্টু ভাই কয়েকটা জায়গায় বলেছে নির্বাচনের ফলাফল ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে, নানা জায়গা থেকে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের খুবই প্রভাবশালী, শরীফ ভাই, কোন নির্বাচনে ফলাফলে প্রশ্ন থাকে না, খুবই প্রভাবশালী সদস্য মাহফুজ আলম, তার একটা প্রশ্ন আছে যে আসন সমঝোতা করা টরা এইগুলো নিয়ে। আমি আপনাকে মনে করিয়ে দেই, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ মিনারে একটা সমাবেশ হয়েছিল। আচ্ছা, এবং সেই সমাবেশটার পরে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সবাইকে শপথ পাঠ করেছিলেন, এবং তারা বলেছিল যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সমাবেশ। বিএনপি সেখানে শপথ করেনি, না করে চলে এসেছিল। এবং আপনি এবারের পার্লামেন্ট যদি দেখেন, মূলত সেই শহীদ মিনারে যারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রায় সবাই এই পার্লামেন্টে আছে, অর্থাৎ তারা যাদেরকে আমন্ত্রণ জানাননি তাদের কেউ এই পার্লামেন্টে নেই। ঠিক আছে, এর ভেতর থেকে আপনি একটা মেসেজ চাইলে বের করে নিতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এদের মধ্যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বটা মূলত পাওয়ার বেস। জামাতের পক্ষ থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপির উদারতার জায়গাটা দেখেছি আমি। বিএনপি কতগুলো জায়গায় উদার একটা দৃষ্টিভঙ্গি পোষণ করছে, কিন্তু বিরোধী দল বিশেষ করে জামাতের পক্ষ থেকে একেবারে প্রথম দিন থেকে অথবা তার আগের থেকে, আপনার মনে থাকার কথা, এই যে ফ্যামিলি কার্ড সব থেকে বেশি আলোচিত হচ্ছে। জামাতের এমপি যারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই যে খাল কাটা কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে যখন আলোচনা এলো, বিরোধী দলের নেতা বললেন রাখ তোর ফ্যামিলি কার্ড, নির্বাচনের আগে। অর্থাৎ এই যে ক্রোধ একটা কর্মসূচিকে ঘিরে, সেই ক্রোধটা তিনি নিজেকে লুকিয়ে রাখতে পারেননি। আবার তারা চেষ্টা করেছে যে বিএনপির সাথে মিলেমিশে একটা সরকার গঠন করা যায় কিনা। নির্বাচনের আগে মনে আছে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে একটা সবাই মিলে একটা সরকার, কারণ তখন পর্যন্ত জামাতের একটা ধারণা ছিল যে তারা হয়তো মেজরিটি হিসাবে তারা আসবে, বিএনপি হয়তো সেকেন্ড পজিশনে থাকবে, বিএনপিকে নিয়ে একটা সরকার গঠন করা যায় কিনা। আবার নির্বাচনে ঠিক একদিন পরেই সরকারকে ফেলে দেওয়ার যে হুমকি, এবং এখন পর্যন্ত আপনি দেখছেন এত স্বল্প সময়ের মধ্যে, মাত্র 2 মাসের মধ্যে কোনো রাজনৈতিক সরকার
সে তার বিরোধীদের পক্ষ থেকে এইভাবে আক্রমণের মুখোমুখি হয়নি। শুধুমাত্র তাই না, আপনি ঘোষণাগুলো দেখছেন যে শাহবাগে ঝুলিয়ে পেটাবো, শাহবাগে ঝুলিয়ে পেটাবো কাকে? বাংলাদেশের 2/3 মেজরিটি নিয়ে একটা নির্বাচনে যারা বিজয়ী হয়েছে 2 মাসের মধ্যে আপনি তাকে বলছেন শাহবাগে ঝুলিয়ে পেটাবো। কোথায় পালিয়ে যাবে? ফ্যাসিস্টটা ভারতে গেছে, তুমি কোথায় যাবা তুমি জানো না। অথচ যারা এই কথাগুলো বলছে তাদের ওজনটা, তাদের শক্তি সামর্থ্য কতটুকু আমার ধারণা তারা নিজেরাও অ্যাসেস করে না। পার্লামেন্টটা কেন এই ধরনের একটা মেরে মেরে অবস্থা, তার একটা বড় কারণ হচ্ছে অদক্ষতা। যারা পার্লামেন্ট মেম্বার আছেন তারা তাদের নতুন, আপনি বিপ্লবের অভ্যুত্থানের ভেতর থেকে যারা এসেছেন তাদের মধ্যে কতগুলো অস্থিরতা থাকবে এটি আমি আশা করি এবং বিশ্বাস করি। হাসনাত আব্দুল্লাহর রাস্তা থেকে লড়াই করে উঠে এসেছেন, তার মধ্যে কতগুলো অস্থিরতা থাকবে, কিন্তু নীতির জায়গায় যে দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তা আপনাকে দেখাতে হবে। যখন মানুষ তেলের জন্য ঘুরে বেড়াচ্ছে, যখন হামের টিকা পাওয়া যাচ্ছে না, তখন একজন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমাদেরকে গাড়ি দিতে হবে। আপনি মনস্তত্ত্বটা বুঝেন। আমি যতই বলি না কেন যে আমাদের এমপিরা তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়নি, তখন পরিস্থিতিতে হয়তো একটা পপুলিস্ট পজিশন নেওয়ার জন্য এটি করেছিলেন। আজকে যেটা করা হয়েছে, যেটা বলা হয়েছে, আপনি এটিকে হালকাভাবে দেখতে পারেন, কিন্তু আমি হালকাভাবে দেখি না এই কারণে যে তারা যখন প্রশ্নটা তুলছে যে মানুষ ওষুধ পাচ্ছে না, মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না। আজকে দেখলাম কামরাঙ্গীর চর থেকে এক বাবা সন্তানকে নিয়ে এসেছিল ঢাকা মেডিকেল কলেজে, মারা যাওয়ার পরে লাশটা কোলে নিয়ে যাচ্ছেন, তার একটা অটো ভাড়া করার সামর্থ্য নেই। ঠিক সেই সময়ে আমার এমপিরা একজনে দাঁড়িয়ে বলছেন আমাদেরকে গাড়ি দিতে হবে, আর একজন দাঁড়িয়ে বলছেন ছোটদের কথা শুনতে হবে। আমি তো মনে করি এই যে উপজেলা পর্যায়ে এমপিদের বসার ব্যবস্থা করার ভেতর থেকে আপনি উপজেলা প্রশাসনকে এমপিদের মুঠোর মধ্যে দিয়ে দিলেন। তিনি ওখানে বসে কি কাজটা করবেন? তিনি টিওনোর কাজে খবরদারি করবেন, তিনি ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোকে খবরদারি করবেন, এবং সেই ব্যবস্থাটা আপনি করে দিয়েছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি একটা উপজেলা পরিষদের মধ্যে যখন আলাদা একটা রুম থাকবে, টিওনো সাহেবের নিজস্ব শক্তি সামর্থ্য দিয়ে কাজ করার কোনো রকমের কোনো মানসিক শক্তি তিনি পাবেন না। তিনি সার্বক্ষণিকভাবে জানবেন যে আমার এই বিল্ডিংয়ের 4র্থ তলায় এখানকার এমপি বসে আছেন তার লোকজন নিয়ে, এবং যতগুলো উপজেলা অফিস আছে প্রতিনিয়ত একটা করে অফিস করবেন। আমাদের এমপি সাহেবদেরকে যতটা আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে পরস্পরের প্রতি যেভাবে তারা শ্রদ্ধা জানান, আসলে কি প্র্যাকটিক্যালি মাঠে যখন যান, প্র্যাকটিসের মধ্যে যান, এই শ্রদ্ধা কি তাদের থাকে? নো। আমাদের এখানে অভিনয় দেখি আমরা অনেক জায়গায়। এই জায়গাটায় এই কাজটা খুব খারাপ হয়েছে। আপনি একটা স্বশাসিত স্থানীয় সরকারের কথা যখন বলছেন, জুলাইয়ে আপনার যখন অঙ্গীকার ছিল তখন উপজেলা পরিষদের মধ্যে আলাদা এমপির জন্য একটা রুম, এটি কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, তার নির্বাচনী এলাকায় আপনি আলাদা একটা জায়গায় দিতে পারতেন বসা। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে সেই আলোচনা শুনবো এবং তখন আমরা ফয়সাল মাহমুদ শান্ত আপনাকেও শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফয়সাল মাহমুদ শান্ত শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যে আলাপ করছিলাম সংসদের বিষয়ে জনাব শরীফুজ্জামান শরীফ এবং জনাব তৌহিদুল ইসলাম মিন্টু যে প্রসঙ্গগুলো তুলেছেন, আপনি সেই সব বিষয়ে বলবেন। পাশাপাশি নারী সংসদ সদস্যদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্রের আজকে শেষ দিন ছিল, বিভিন্ন দল প্রার্থিতা ঘোষণা করেছে, তাদের সেই বিষয়গুলো নিয়েও একটু আলাপ করবেন। ধন্যবাদ। দেখেন, শরীফ ভাইয়ের বক্তব্যের যদি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দেখেন, ইন্টারেস্টিং একটা স্ববিরোধী অবস্থান লক্ষ্য করবেন। তিনি প্রথম অংশে বললেন যে বর্তমান সংসদে যারা আছেন তাদের বিরোধিতাটা কিছুটা পাতানো কিনা, কিছুটা আসলে এটা দেখানো কিনা, এই বিষয়ে তিনি একটু সন্দেহ পোষণ করলেন। আবার তিনি শেষ অংশে বললেন যে কোন রাজনৈতিক সরকার এত অল্প বিরোধিতার মধ্যে পড়েছে কিনা তিনি সে বিষয়ে সংশয় প্রকাশ করলেন। দুইটা বিষয় কিন্তু দেখেন যে আমরা যে বিষয়টা বারবার বলার চেষ্টা করছি যে এইটাই আসলে বিরোধী দলের, যদি দেখেন এক জায়গায় আপনি বলছেন যখন কম বিরোধিতা হচ্ছে
তখন আপনি বলছেন যে আসলে বিরোধী দল বিরোধিতা করছেন, একটা পাতানো, তাদের মধ্যে একটা ভাগবাটোয়ারা হয়েছে। আবার যখন বিরোধী দল খুব বোল্ডলি বিরোধিতা করার চেষ্টা করছে, তখন আপনি বলছেন যে আসলে এত বিরোধিতা করার সময় আসলে এখনো হয় নাই। বিষয়টা হচ্ছে, দেখেন, সংসদে তেলের ইস্যু বলেন, হামের ইস্যু বলেন, ঋণ খেলাপিদের ইস্যু বলেন, ব্যাংক দখল করার ইস্যু বলেন, কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দলীয় করার কথা বলেন, প্রত্যেকটা ইস্যুতে বিরোধী দল পরিষ্কারভাবে অবস্থান নিয়েছে। সো বিষয়টা হচ্ছে, আবার বিরোধী দল এই ইস্যুগুলোকে কেন্দ্র করে দেশব্যাপী একটা আন্দোলনেও যায় নাই, কারণ আসলে অনেক কম সময়, সেই জায়গা থেকে সময়গুলোর প্রয়োজন আছে। এখন দ্বিতীয় যে জায়গাটা আমরা বলছি সেটা হচ্ছে, তিনি বলেছেন যে আমাদের যেই নৈতিকতার যে জায়গাগুলো, এবং বিশেষ করে আমরা যেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নৈতিক জায়গাগুলো, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করছি যে আমাদের ফাসাদ মাহমুদ শান্ত, আপনার কথা সুবিধা হবে আমি একটা লাইন একটু যোগ করি। জনাব শরীফুজ্জামান শরীফ যে কথাটি বলতে চেয়েছিলেন বা বলেছেন সেটি হচ্ছে যে বিরোধী দল যেই সময়ে রাস্তায় মানুষ তেলের জন্য অনেকটা হাহাকার, কিংবা হামের টিকার জন্য হাহাকার, নিত্যপণ্যের দামের এই অবস্থা, সেই সময়ে সংসদ সদস্যরা গাড়ি চাওয়া কিংবা উপজেলা অফিসে মানে নিজেদের জায়গা চাওয়া, এগুলো কি বিলাসিতার পর্যায়ে পড়ে কিনা? দেখেন, আমি ওই জায়গাটায় আসছিলাম। সেটা হচ্ছে যে আপনি তারা বলেছেন তাদের আবার গাড়িরও প্রয়োজন আছে। এই কথাটা বলে আপনি যদি আপনিই বলছেন কিংবা আমিই বলছি যে সংসদ সদস্যদের তার এলাকার এবং দেশের মানুষের যেই ভোগান্তি, তাদের যে প্রয়োজন, সেটার চিত্রটা সংসদে তুলে ধরা প্রয়োজন। এখন তিনি যদি তুলে ধরতে চান, তার হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি এলাকার মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলদারিত্ব করে আপনি গাড়ি বাড়ি করে সেগুলো নিয়ে আপনি এলাকার মানুষের কাছে যাবেন। আর একটা অপশন হচ্ছে আপনি আপনার উপজেলাগুলোতে যদি আপনি বসার মতো একটা জায়গা থাকে, উপজেলা কোন একটা জায়গাতে যেখানে মানুষের, আপনি সেখান থেকে মুভ করে আপনার সেই উপজেলার, আপনার সংসদীয় আসনে যদি 3টে উপজেলা থাকে, প্রত্যেকটা উপজেলার মানুষের যেই জীবনে যেই চাহিদাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আপনি কালেক্ট করতে পারেন। এটার মধ্য দিয়ে কিন্তু আপনার হামের টিকাও কন্ট্রাডিক্ট করছে না, কিংবা এই উপজেলাতে একটা রুম, একটা এক্সিস্টিং বিল্ডিং এ একটা রুম বৃদ্ধি পেলে কিন্তু জ্বালানি সংকটটাও বৃদ্ধি পাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে একটা সমালোচনা করার জন্যই আসলে বিরোধী দলকে সমালোচনা করার জন্য আসলে বিষয়গুলো বলছেন। এটার সাথে নৈতিকতা কোনো কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে না, বরঞ্চ তারা এই ধরনের ক্যাপাসিটি ডেভেলপ করছে না যে এলাকার একজন ব্যবসায়ীকে বলবেন তুমি আমাকে 100 কোটি টাকা দাও, আমি এলাকায় মুভ করি। এইটা না করে বরঞ্চ তারা একটা নিয়মতান্ত্রিকের মধ্য দিয়ে তার জনমানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তো সেইটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, তিনি আরেকটা জিনিস বলছেন যে শহীদ মিনারে ভারতীয় আগ্রাসন বিরোধী যেই আইডিয়া, সেই আগ্রাসন বিরোধী আইডিয়ার মধ্যে যারা ছিলেন কিংবা সেখানে যারা অংশগ্রহণ করেছেন, তারা এদের সবাই সংসদে আছেন এবং বাকিরা সংসদে নাই। অর্থাৎ মনে করেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, কিংবা হচ্ছে যেই সমস্ত বাম দলগুলো আসলে আওয়ামী লীগের সাথে জোটভুক্ত ছিল, তাদের কাউকে আসলে ওই ভারতীয় আগ্রাসন বিরোধী যেই সভা, সেখানে দাওয়াত করা হয় নাই, তারা আসলে সংসদেও নাই। এবং দেখেন, এখানে কিন্তু আপনি খুব পরিষ্কারভাবে এই পরীক্ষাটা করতে পারবেন, জাতীয় পার্টি কিন্তু এই সংসদ ইলেকশন করার সুযোগ পেয়েছিল, কিন্তু ভারতীয় আগ্রাসন বলেন কিংবা বিগত দিনে ফ্যাসিবাদ স্বৈরাচারী ব্যবস্থা ডেভেলপ করার ক্ষেত্রে যাদের যাদের ভূমিকা ছিল, জাতীয় পার্টি কিন্তু আমার জানা মতে কোনো আসনে, তারা বাংলাদেশের 300 আসনে কোনো আসনে তারা সেকেন্ডও হয় নাই। অর্থাৎ মানুষের এই সংসদে এটাই হচ্ছে সৌন্দর্যের হচ্ছে কিছু মৌলিক জায়গা, সেটা হচ্ছে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে, সেটা হচ্ছে বাংলাদেশের নতুন বাংলাদেশের সংস্কারের পক্ষে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে। এই সমস্ত জায়গাগুলোতে সকল দল সংসদের মধ্যে একটা মিনিমাম ঐক্যের জায়গায় আসার চেষ্টা করছেন। পাশাপাশি আবার যেই সমস্ত ডে টু ডে লাইফের জীবনের আমাদের যে সংকটগুলো, সেই সংকটগুলোতে যে সমস্ত দলের যেই বিরোধী জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিরোধিতা করার চেষ্টা করছেন। যেমন দেখেন, এখানে খুব পরিষ্কারভাবে একটা জিনিস বলছে যে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যেই সমস্ত জায়গাগুলোতে বাস ভাড়া, তারপর হচ্ছে খাবারের মূল্য, ব্যবসায়িক জায়গাগুলোতে ইলেকট্রিসিটি বিল, প্রত্যেকটা জায়গায় যে মানুষের জীবনযাপনের যেই ভোগান্তি তৈরি হবে এবং যেই ধরনের মানে মানুষের সীমার বাইরে চলে যাবে, সেটার বিপরীতে 40 লাখ কার্ড যদি আপনি দেন, সেই কার্ড কিভাবে এই 40 লাখ কি সবচেয়ে লিস্ট গরিব 40 লাখকে দিচ্ছেন, নাকি যা যে 40 লাখকে দিচ্ছেন তার বাইরে আরো গরিব তাদের নিম্ন শ্রেণী আছে? এই বিষয়গুলো যেমন ক্লিয়ার না। দ্বিতীয়ত হচ্ছে, বিরোধী দলের জায়গাটা কিন্তু এটা না যে আপনি আসলে ফ্যামিলি কার্ড যে দিবেন এইটা,
বিরোধী দলের মৌলিক বিরোধিতার জায়গাটা ছিল যে আপনি ফ্যামিলি কার্ডের অর্থ সংস্থানটা কোথা থেকে হবে। এখন পর্যন্ত আপনি দেখেন ফ্যামিলি কার্ড আপনি উদ্বোধন করলেন, কিন্তু এই প্রকল্পটা সংসদে বলেন কিংবা জনগণের কাছে বলেন, কোথাও কিন্তু এইটা টোটাল ইকোনমিটা আপনি কত লক্ষ ফ্যামিলি কার্ড দিবেন, সেই কত লক্ষ ফ্যামিলি কার্ডের যে মাল্টিপ্লাই টাকাগুলো সেইটা কোথা থেকে আসবে এখন পর্যন্ত কিন্তু সরকার পরিষ্কার করে নাই। তার মানে আপনি ডেমো 500-600 ফ্যামিলি কার্ড যদি উদ্বোধন করেন কিংবা হচ্ছে 1000-2000 ফ্যামিলি কার্ড দেন, এটা দিয়ে বাংলাদেশের এই 20 কোটি দেশের মানুষের যে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করছি। এবং পাশাপাশি বলার চেষ্টা করছি তাদের যেই সমস্ত সিন্ডিকেট গুলো এই তেলকে আটকিয়ে রাখে কিংবা এই বাজারগুলো দখল করে, তাদের যদি প্রতি বেশি মনোযোগী হয় তাহলে মানুষের জীবনের উপরে প্রভাব পড়বে। তো আমাদের জায়গাটা খুব পরিষ্কার যে সরকারকে, জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি, সরকার যে সমস্ত ভালো কাজগুলো করবে এবং যেই সমস্ত কাজগুলো দেশের প্রয়োজন হবে, জাতীয় নাগরিক পার্টির যদি সেখানে কোনো ধরনের স্বার্থে যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে সেখানে সহযোগিতা করবে। আবার বিরোধিতা করার জায়গাতে যদি সরকারের কোনো ধরনের ভুল থাকে সেখানে আমরা বিরোধিতা করব। আমি লাস্ট এই আলোচনা এটা বলে শেষ করছি, সেটা হচ্ছে যেমন একটু আগে ভাই বললেন সংরক্ষিত নারী আসনের কথা বলবেন, শেষ করব আমরা। আমি নারী আসনের কথা বলবো, জাস্ট এই বাক্যটা বলে, সেটা হচ্ছে তারেক রহমান বারবার বলছেন যে তারা যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করবে। দেখেন কি অ্যাবসার্ড একটা জিনিস, তারা কিন্তু এই সুপ্রিম কোর্টের অধীনে যে আলাদা স্বতন্ত্র সচিবালয়, বিচার বিভাগের যে স্বাধীনকরণের বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু তাদের জুলাই সনদে তারা নিজেরা এগ্রি করেছিল, তারা নোট অফ ডিসেন্ট পর্যন্ত দেয় নাই। স্বাধীন বিচারক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া সেখানে তাদের প্রস্তাবনা ছিল, সংবিধান সংস্কার এটা 31 দফার তাদের প্রস্তাবনা ছিল। এই আপনার বক্তব্য একেবারে ক্লিয়ার, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে। নারী সংসদ নিয়ে বলছি, নারী সংসদ ক্ষেত্রে আমরা যদি 11 দলেরটা আমি প্রথমে বলি, 11 দলের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 11 দল চেষ্টা করেছে জোট সঙ্গীদের মধ্যে একটা সমন্বয় করে একসাথে নারী সংসদ সদস্যদেরকে দেয়ার। দ্বিতীয়ত এখানে জুলাই বিপ্লবের একজন শহীদের মাকে এখানে সম্মানিত করে এখানেও দলের বাইরে গিয়ে একজনকে এখানে নারী সংসদ হিসেবে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে 11 দল এবং এই বিরোধী দলের জায়গা থেকে চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ ইনক্লুসিভ ওয়েতে এবং অ্যাকোমোডেটিভ ওয়েতে একটা কাজ করা। মুনিরা শারমিনের ব্যাপারে কিছু প্রশ্ন আছে, সেই বিষয়ে কিছু বলবেন? আমি বিএনপিটা বলি, আপনার প্রশ্নের উত্তর তারপর দিচ্ছি। বিএনপির জায়গা থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে বিএনপিও আমরা দেখেছি বেশ কিছু ভালো ভালো প্রার্থী, যেমন আমাদের বিএনপির সাথে বিরোধী থাকতে পারে কিন্তু আমরা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমরা খুব খুশি হয়েছি যে তারুণ্য নির্ভরতা উজ্জীবিত করার জন্য এবং তারুণ্যকে এগিয়ে দেওয়ার জন্য নারী সংসদের ক্ষেত্রে মানসুরার মতো যারা আমাদের দীর্ঘদিন একসাথে লড়াই করেছি তিনি পেয়েছেন, তুলিয়াপা মতো নারী সংসদ এখানে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে বিএনপি একজন আওয়ামী লীগের একজন সম্পাদককে, আমি জানি না টাকার বিনিময় করেছে কিনা কিংবা বিএনপিতে উনি ছাড়া আর কোন নারী নেত্রী নাই এরকম ঘটনা ঘটেছে কিনা, আওয়ামী লীগের একজন পদধারী ব্যক্তি জি কেন করেছে আমরা জানি না। জি মুনিরা শারমিন প্রসঙ্গে বলবেন? জি জি প্রশ্নটা যদি বলতেন। জি, যে কিছু বিতর্ক উঠেছে যে যেই বিধিবদ্ধ নিয়ম আছে নিয়মের বাইরে থেকে তিনি করেছেন সরকারি চাকরির বিষয়ে, আপনি কি বিস্তারিত বলবেন সে বিষয়ে? না, আমি এখানে আসলে এটা বিতর্ক মতো কোনো পরিস্থিতি না। বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার যে আপনি সংসদে যে কেউ নারী সংসদের জন্য আপনি মনোনয়ন দিতে পারেন, দল থেকে অ্যাপ্লাই করতে পারেন। বিধিবদ্ধ এটা পরীক্ষা করার দায়িত্ব হচ্ছে কমপ্লিটলি নির্বাচন কমিশনের, তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং অন্তত বিরোধী দলের জায়গা থেকে যদি হস্তক্ষেপ থাকে সেটা নাই, সরকারের আছে। সো মুনিরা শারমিন যদি কোনো আইনের কারণে তিনি যদি অযোগ্য প্রমাণ হয় তাহলে তিনি অটোমেটিক্যালি তিনি আর এখানে বিবেচিত হবেন না। তো এটা মুনিরা শারমিন নিজে কেন অ্যাপ্লাই করেছেন, এটা তো অ্যাপ্লাই করাটা তো কোনো ধরনের কোনো অপরাধ না। যদি তার আইনে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে, এখানে তো সরকার দল এবং হচ্ছে এখানে আপনারাও আছেন, সবাই আছে এবং বিশেষ করে নির্বাচন কমিশন আছেন যারা আরপিও ফলো করবেন এবং আমরা মনে করি যে আরপিও ফলো করার মধ্য দিয়ে মুনিরা শারমিন জাস্টিস পাবেন। সো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি কোনো ধন্যবাদ। তবে নুসরাত তাবাসসুমের যে মনোনয়নপত্রটি সেটি নির্ধারিত সময়ের পরে যে উনি জমা দিয়েছেন এই কথাটিও আছে। সময়ের মধ্যে একবার সর্বশেষ সময় তিনি জমা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। নারী সংরক্ষিত নারী আসন আমরা একেবারে সময় কম পাবো। বিএনপির যে একটি মনোনয়ন নিয়ে কথা উঠেছে যে আওয়ামী লীগের একজন পদধারী তাকে দেয়া হয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? এটি কি মানে এত পরীক্ষিত দল হওয়ার পরে এই জায়গাতে এই সমস্যাটি কেন হলো? যিনি এবং আজকে প্রথম আলোতে এসেছেও যে চেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন, এখন বিএনপির উনি এমপি। বান্দরবানের ঘটনা, জি হ্যাঁ, এটা প্রথম দিনে আমি শুনেছি যেদিন নাম আসলো ওখানে বান্দরবনে বিএনপিতে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এটা যে এরকম একজন নারী যে আওয়ামী লীগের সঙ্গে ছিল 16-17 বছর ধরে,
ওখানকার যারা বিএনপির নেতাকর্মী তারা হতাশ হয়েছে, এটা আমি ওখানকার মানুষের মুখে শুনেছি। ওখানকার যারা নাগরিক মানে ওই জায়গায় মানে জন্মসূত্রে যারা তাদের বক্তব্য এবং যারা বিএনপি করে তাদের কাছ থেকে আমি এই তথ্যটা পেয়েছি। তো সেটা কোনো বিবেচনায় ভুল করে ফেললো কিনা বিএনপি বিবেচনা করতে পারে। এখন সেটা এখন কোনোভাবে আওয়ামী লীগকে সবাই আনতে চাচ্ছে, যেমন এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে ছাত্রলীগের যদি এই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম, ভালো কথা বলেছেন। যে সেদিন দেখলাম নাহিদ ইসলাম বললেন যে যারা নির্দোষ বা যারা মানে দোষর ছিল না বাট আওয়ামী লীগ ছিল তারাও যদি ফিরে আসে দলে বা এনসিপিতে আসে তাহলে তারা নিতে পারে। এই যে একটা নাহিদ ইসলাম হয়তো মুখে বললেন আর হয়তো বিএনপি সেটা করে দেখায় দিল, এবং এর ফলে যেটা ঘটতে পারে যে এইটা ওই জনপদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেবে, কিন্তু ওই জনপদের বিপুল একটা অংশ আওয়ামী লীগের যারা এখন নিষিদ্ধ তারা তো রাজনৈতিক কর্মী বা সমর্থক, যারা কর্মী ছিল সবাই যে দোষরের মতন আচরণ করে মানে হত্যাকাণ্ড বা নানা ধরনের চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল তা না। এলাকায় বিভিন্ন ভালো ভালো মানুষ আওয়ামী লীগ করছে, তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। তারা এখন যদি নাহিদ ইসলাম জায়গা দেন অথবা তারেক রহমান যদি জায়গা দেন তাহলে সেই প্ল্যাটফর্মে আবার উঠে নতুন পরিচয় পরিচিত দীর্ঘদিন থেকে যারা সেটা হতে পারে খাওয়া ছিল তাদের কি তারা হতাশ হবে এবং সেখানে দল কিন্তু আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ, 1 মিনিট সময় পাবো সর্বশেষ। অনেকগুলো প্রশ্ন ছিল। জি জি প্লিজ, সময় স্বল্পতার জন্য যে যার মতো করে সবকিছু ব্যাখ্যা করে। ছাত্রলীগের নিরীহরা এনসিপিতে যোগ দিতে পারবে, কিন্তু আওয়ামী লীগের নিরীহরা বিএনপিতে যোগ দিতে পারবে না। কারণ এই কথাটা যারা বলছে তারা বিপ্লবের শক্তি, বিপ্লবের সার্টিফিকেটটা ওনারা যেহেতু দেন সেই কারণে আপনি যা করবেন সেটি খারাপ, কিন্তু আমি যা করব সেটি ভালো। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ভাগাভাগির তো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে বলেছে না যে নতুন যে দলটি গঠিত হয়েছে তাদের অনেকেই এমপি হবে, মন্ত্রী হবে। জি, এই জায়গাগুলোতে স্ববিরোধিতা আছে অনেক। জি শান্ত, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ যদি আমি এইখানে স্পেসিফিক রেসপন্স করি? জি প্লিজ। এটা হচ্ছে নাহিদ ইসলাম পরিষ্কারভাবে বলেছে যে সমস্ত ছাত্রলীগ ফ্যাসিবাদের বাইরে ছিল এবং নির্দোষ এবং ফ্যাসিবাদকে সমর্থন করে নাই। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বর্তমান ডাকসুর নির্বাচিত ভিপি জিতু, তিনি আমাদের ছোট ভাই, তিনি আমাদের সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি তার আগে ছাত্রলীগের পদধারী ছিলেন। ছাত্রলীগের তিনি আপনি বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা ছাত্রলীগের হয়েও আন্দোলন করেছে তারা থাকতে পারবে, এই তো? আমি বলেছি যে এই ফ্যাসিবাদের এটা ছিল একটা টেস্ট। এই সময় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল কিংবা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ছিল না, এই সমস্ত মানুষ যারা বিএনপিতে কিন্তু বিএনপি যোগ দিয়েছেন, তারেক রহমানের সাথে দেখা করে সরাসরি তিনি যেহেতু যোগ দিয়েছেন, আমরা কিন্তু এটার কথা বলছি। কিন্তু এর মানে এই না যিনি আওয়ামী লীগের পদধারী, আওয়ামী লীগের এই পুরো ফ্যাসিবাদের যে জুলাই যে ম্যাসাকার, সেই ম্যাসাকারকে আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তার কোন ধরনের অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, এই বিতর্ক হয়তো চলতেই থাকবে। আমরা অনুষ্ঠান শেষ করছি সময়ের স্বল্পতার জন্য। এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।